বায়োডাইভার্সিটি দ্য ওজি চ্যাপ্টার আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। সো আমাদের এই চ্যাপ্টারটা জাস্ট একবার রিভিশন করলে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? সব সব ভালো তো নাকি? একদম সব চাকাচাক থাকলেই ভালো। সরি, সেমিস্টার 4-এর জন্য প্রিপারেশন কেমন চলছে সেটা আগে বলো। সবাই টপার, সব টপ করবে, সব 35-এ 35 তুলবে। আই নো, সকলের উপর বিশ্বাস আছে। তো আজকে আমরা চলে আসলাম বায়োডাইভার্সিটি পার্ট 1। ইয়েস, চ্যাপ্টারটা দুটো কি হার্ডলি 3টে পার্টে একদম গুটিয়ে দেব। আর বেশি কিছু না বলে শুরু করি, চলো। বায়োডাইভার্সিটি অলসো নোন অ্যাজ জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, মানে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। এটা আমাদের অ্যান্ড চিহ্ন, ঠিক আছে? এটা আমাদের অ্যান্ড চিহ্ন, অনেকে জানে না তো বলে রেখে, এটা মানে এ এন, এটাকে শর্ট ফর্মে এইভাবে লিখি। ওকে, আজকে আমরা পড়বো জীববৈচিত্র্য কি জিনিস বুঝবো, কিছু পর্যায় বুঝবো, অর্থাৎ জিডি কি, এইচডি কি, ইডি কি, এগুলো বুঝবো। আলফা বিটা গামা বৈচিত্র্য বুঝবো। তার সঙ্গে এখানে একটা ছোট্ট ইজি গ্রাফ বুঝবো। প্লাস আমাদের যে মেন কোয়েশ্চেন এবার পড়বো, তারপরে পড়বো যে জীববৈচিত্র্য কি কি উপর নির্ভর করছে, অ্যান্ড তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর সেমিস্টার 4, এই হলো আমাদের দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আজকে পড়ব। জীববৈচিত্র্যে তো যটা পারবে স্টার মেরে রাখো খাতায়, লাইক 10টা 20টা 30টা 50টা 100টা 1000টা ইনফিনিটা স্টার মারতে আরো। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট পড়বো। পরীক্ষায় 2 থেকে 3 মার্কের আসবে, তার মানে কি 2 মার্কের এলে 3টে পয়েন্ট লিখবো, 3 মার্কের এলে 4টে পয়েন্ট লিখবো, একদম ইজি। আচ্ছা, তো এবার আমরা প্রথম থেকে শুরু করি। আজকে বায়োডাইভার্সিটি পার্ট 1 বা লেকচার 1। প্রথমে আমরা আসি বায়োডাইভার্সিটি জিনিসটা কি। বাবুরিয়ে বাবুরিয়ে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যটা হলো বাবুরিয়ে, না এটা বাবুরে না, এটা হলো কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। দেখো, ভৌগোলিক অঞ্চল কিন্তু আমরা সবসময় একটি নির্দিষ্ট নিয়েই চলব। এবার যখন দুটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে কম্পেয়ার করব, তখন সেটাকে আমরা আলাদা নাম দেবো, সেটা আমাদের পড়ে আছে, ঠিক আছে? তো দেখো, কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কিছু সংখ্যক জীবেদের মধ্যে যে বৈচিত্র্যতা বা বিভিন্নতা লক্ষ্য করা যায়, সেই বৈচিত্র্যকে বায়োডাইভার্সিটি বলে। জানি মাথার অনেক উপর দিয়ে বেরিয়ে গেছে ব্যাপারটা, বুঝো? এই হলো আমাদের একটা বায়োডাইভার্সিটি, ধরলাম যে এই ডবটা হলো আমাদের জাস্ট একটা ঘর। এখানে অনেক ছোট ছোট পাখি আছে, এখানে বড় বড় ইগোর আছে, এখানে গাছ আছে, এখানে মাকাকালি চুইনা আছে। মাকাকালি চুইনা চোখ করে সিং নাই, চোখ নাই, ব্যাস, এবার মাকাকালি চুইনা লাগছে। তো দেখো, এখানে অনেক বড় জীব বৈচিত্র্য দেখা যাচ্ছে। লাইক কেমন, এখানে পাখি আছে একটা জীব বৈচিত্র্য, ঈগল আছে দুটো, মাখাকারির জন্য আছে। মাখাকারির জন্য ভিতরে কজন আছে? পাখি, মাছ, ব্যাঙ, সাপ সব রকম আছে, তাও ওটা 5 রকম। এই ঘাস নিয়ে 6 রকম। তাহলে দেখো, 6 রকম বৈচিত্র্য নিয়ে আমরা একটা ভৌগোলিক এলাকা কল্পনা করতে পারছি। কল্পনা, ইটস ইমাজিনেশন, ঠিক আছে? তো দেখো, একটা কল্পনা করলাম। তো এই যে বায়ো বা এই যে ভৌগোলিক অঞ্চল, এই ভৌগোলিক অঞ্চলে দেখো হাজারো বৈচিত্র্য থাকছে। এই বৈচিত্র্যকে একসঙ্গে কি বলছে? বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। আই থিঙ্ক সবারই ক্লিয়ার। দেখো, একবার সংজ্ঞাটা পড়ে নি, সংজ্ঞাটা পড়া হয়নি। যে কোনো একটি নির্দিষ্ট, এখানে দেখো তলায় দাগ দেওয়া আছে, ভৌগোলিক অঞ্চলে স্পেশাল কেস কিছু সংখ্যক জীবেদের মধ্যে যে বৈচিত্র্যতা বা বিভিন্নতা লক্ষ্য করা যায়, সেই বৈচিত্র্যকে বায়োডাইভার্সিটি বলে। এবার এক্সামে একটা টিক বলে রাখি ফর বেটার নাম্বার। ধরো জীব বৈচিত্র্যের সংজ্ঞা এসছে, মেন পয়েন্ট খোঁজো যে বৈচিত্র্যতা ভৌগোলিক অঞ্চল, তলায় দাগ দিয়ে দাও, যাতে একদম টিচারের চোখে পড়ে যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। প্লাস তলায় দাগ দিলে কি হবে, টিচারের পড়তে সুবিধা হবে। তুমি নর্মাল যে একই সংজ্ঞা লিখবে তার থেকে কমসে কম 1/2 নম্বর বেশি পাবে ইজিলি। তাহলে 2 নম্বরের কোয়েশ্চেনে যদি তোমাকে 1.5 দিত, সেখানে তোমাকে হাফ বেশি দিচ্ছে, অর্থাৎ 2-2 দিচ্ছে, কারণ তুমি তলায় দাগ দিয়েছো। সব কিছুর ক্ষেত্রে ইউজ করতে পারো, ইভেন রচনা,
না, ইংলিশে দিও না, কারণ ওটা ইংলিশে প্রবলেম হয়ে যাবে। ইংলিশে তখন বোঝাবে যে একটা সায়েন্টিফিক নেম বলছো। ইংলিশ বাদ দিয়ে ম্যাথে তো লেখার কিছু নেই। ফিজিক্সে যদি সংজ্ঞা টঙ্গা আসে তুমি দিতে পারো, মেন পয়েন্ট। বায়োলজিতে তো একদমই দিবে, কেমিস্ট্রিতেও দিতে পারো, কোনো ব্যাপার নেই। তো ঠিক আছে, বলে রাখলাম এই জায়গাটা, কারণ তোমাদের হেল্প মানে আমার হেল্প। দেখো, জীববৈচিত্র্যের জনক একবার এসছে কোয়েশ্চেন, একবার থেকে না অনেকবারই এসছে। ওর দরকার নেই, ওটা বাদ দাও, শুধু উইলসন। সরি, টাইটেল পড়বো, আমাদের প্রামাণিক বাবু আছে, ঘোষ বাবু আছে, শুধু টাইটেল, কিন্তু তাদের নাম আমাদের জানার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, যেমন ওটা হেকেল জেনেছি, ঠিক আছে, শুধু টাইটেল। अब দেখো, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যে কিছু পর্যায় আসবে। আমরা জিডি পড়বো, এইচডি পড়বো, ইডি পড়বো, বাট এটা পরে পড়বো। দুটো জীববৈচিত্র্য বা দুটো ভৌগোলিক অঞ্চল কল্পনা করো। এখানে একটা ভৌগোলিক অঞ্চল আছে, দেখো 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 দেখো, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এই দেখো, এটা হলো আমাদের মাঠ, এটা হলো আমাদের পুকুর। মাঠে গরু, ছাগল, মানুষ আছে, আর এই মাঝখানে একটা প্রাণী আছে, কি বলতো? এখানে আছে যারা ছাগল লাভার্স, কিছু কিছু আছে আমাদের চ্যানেলেই আছে, তারা চ্যানেলের ভিডিও দেখে, তারা নিচে কমেন্ট করবে ছাগল লাভার্স, নট ছাগল। দিস ইজ ইয়োর ছাগল। ছাগল যে বলবে তার কপালে কষ্ট আছে। ছাগল, 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 দন্তে সয়াকার গল, ছাগল, ঠিক আছে? তো ছাগল আর মানুষের একটা, ওটা বাদ দাও, এটা ঠিক আছে, এটা জাস্ট আমি ফানের জন্য গেছি। দেখো, এই গরুর মধ্যে আমরা কি পাই? কালো গরু, সাদা গরু, লাল গরু, 3 রকম ভাগ পেলাম। এটাকে বলছে জেনেটিক বা জিডি। এটাকে বলছে জিডি, কি জিডি সেটা বুঝবো আমি পরে, একটা একটা করে আসি, অত একসাথে মাথায় ঢোকাবো না। জিডি, এবার দেখো, আমি এটাকে জেনেটিক ডাইভার্সিটিটাকে সহজে জিডি লিখেছি। কিরকম? একই প্রজাতিভুক্ত, দেখো গরু প্রজাতি কিন্তু একটাই, তাহলে একই প্রজাতিভুক্ত, তাহলে আমি দাগ দিলাম। কারণ কি, এই পয়েন্টটা আমি স্পেসিফিক করতে চাই। জীবেদের মধ্যে যে বৈচিত্র্য পাওয়া যায়, ঠিক আছে? এইচটি মানে কি? স্পিসিস ডাইভার্সিটি, ভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আর ইডি মানে কি? ইকোসিস্টেম ডাইভার্সিটি, মানে বাস্তুতান্ত্রিক অঞ্চলের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। দেখো, স্পেশাল 3টে পয়েন্টের দ্বারা আমি দাগ দিয়ে রেখেছি। তোমরা এরকম করবে, বিশ্বাস করো, যদি নাম্বার না পাও তখন আমাকে এসে বলবে, ঠিক আছে? আব দেখো, গরুর ভিতরে কালো, লাল, সাদা প্রকারভেদ পেলা, সেটাকে বলছে জিডি বা জেনেটিক ডাইভার্সিটি। গরু আর ছাগলের মধ্যে তো কি হচ্ছে, আমাদের এই গরু আর ছাগলের মধ্যে একটা রিলেশন পাবো, সেটাকে বলছে স্পিসিস ডাইভার্সিটি। মানে দেখো, গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, মানুষ একটা প্রজাতি, তাহলে 3টে প্রজাতি পেলাম। এই 3টে প্রজাতিকে কি বলবো? স্পিসিস ডাইভার্সিটি। আর গরুর মধ্যে যখন আমরা লাল, সাদা, কালো খুঁজছি, তখন সেটাকে বলছে কি? জেনেটিক ডাইভার্সিটি। এবার ইকোসিস্টেম, মাঠ আর পুকুর, এদের মধ্যে ইকোসিস্টেম ডাইভার্সিটি হবে না? কারণ দুটো তো আলাদা আলাদা ইকোসিস্টেম। মরুভূমি আর এইদিকে আমাদের সুন্দরবন, জঙ্গল, অরণ্য। তাই মরুভূমি আর অরণ্যর মধ্যে কি জেনেটিক মানে ডাইভার্সিটি হবে না? ইকোসিস্টেম ডাইভার্সিটি মানে এখানে কি বিভিন্ন রকম বৈচিত্র্য লক্ষ্য করা যাবে না? লাইক মরুভূমিতে উট পাওয়া যাবে, কিন্তু আমাদের রিয়েল লাইফের জঙ্গলে কি পাওয়া যাবে? জঙ্গলে পাওয়া যাবে বাঘ, ভাল্লুক, সেগুলো কি ওখানে পাওয়া যাবে? বাঘ, ভাল্লুক মরুভূমিতে। অ্যান্ড এটাই হলো আমাদের ইকোসিস্টেম ডাইভার্সিটি। আরেকবার রিপিট করে দিচ্ছি, যে শুধু গরু, কালো, সাদা না লাল, জেনেটিক ডাইভার্সিটি। গরু, ছাগল, মানুষ, 3টে আলাদা আলাদা প্রজাতি একত্রে বললে স্পিসিস ডাইভার্সিটি। ইকোসিস্টেম, মাঠ, পুকুর, দুটোকে একসঙ্গে বললে ইকোসিস্টেম ডাইভার্সিটি। বা মরুভূমি, অরণ্য, দুটোকে একসঙ্গে বললে ইকোসিস্টেম ডাইভার্সিটি। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। এবার আসি আমাদের আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। অনেকেই বুঝতে পারো না, আই নো, বুঝতে অনেকের অসুবিধা হয়। এই আবার কেমন করে লেখা চলেছে, সে ঠিক আছে, দেখো আমি বোঝাই, সিম্পলি বোঝাবো উইদাউট এনি কনফিউশন। এই দেখো, এইটা তো আমাদের একটা কি ভৌগোলিক অঞ্চল, আমরা এভাবে আজ থেকে ভৌগোলিক অঞ্চল আঁকবো। এটা একটা অঞ্চল, এটা 1 সেকেন্ড, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল। এটা ধরো, আমাদের ওয়েস্ট বেঙ্গল আঁকলাম, এটা হলো কলকাতা,
এটা হলো মুর্শিদাবাদ, এটা হলো শিলিগুড়ি, এটা হলো সাউথ 24 পরগনা, S24 Ultra স্যামসাং বা সাউথ 24 পরগনা, আর এটা হলো নর্থ 24 পরগনা, N24। কটা জায়গা ধরলাম, এটা হলো আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল। দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই যে, দেখো ভালো করে বোঝো ব্যাপারটা কি বলতে চাইছি। আমি বলে রাখি এ সম্পূর্ণ জায়গা কাল্পনিক। আমি এখানে চাইলে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে চায়নাও ঢুকিয়ে দিতে পারতাম, সেটা বড় কথা না, ঠিক আছে। তাই আমার জিওগ্রাফি নলেজ খুবই খারাপ, তাই কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবো, জাস্ট আমি একটা ইমাজিনারি নিলাম, ঠিক আছে। দেখো কলকাতার ভিতরে, কলকাতার ভিতরে শুধু কলকাতাকে নিয়ে আমি ছিনমিন করছি। কলকাতার ভিতরে বিভিন্ন প্রকারের জীব থাকে, থাকে কি থাকে না, মানে বৈচিত্র্য থাকে। লাইক কলকাতার মানুষ কি খেতে ভালোবাসে, এক একজনা মাছ খেতে ভালোবাসে, এক একজনা চিকেন খেতে ভালোবাসে। এই জন্য কলকাতার সঙ্গে কলকাতার লড়াই, অর্থাৎ আলফা বৈচিত্র্য। কলকাতার সাথে আমি শিলিগুড়ির লড়াই করি যে বিটা, কিরকম, কিরকম লড়াই। কলকাতার বেশিরভাগ লোক হলো কি নন ভেজ, আর শিলিগুড়ির বেশিরভাগ লোক হলো ভেজ। তাহলে দেখো এদের দুজনের মধ্যে একটা বড় সড়ো পার্থক্য। প্রথমে দেখো কলকাতার নন ভেজের মধ্যে পার্থক্য হচ্ছে যে কেউ মাছ খায়, কেউ মাংস খায়। বাট ইন দ্য কেস অফ বিটা ডাইভার্সিটি কি হচ্ছে, কলকাতা শিলিগুড়ির মধ্যে আমরা তুলনা করছি কি, যে না একটা বড় জিনিস যে এরা নন ভেজ এরা ভেজ। ওকে, এবার যখন এই দেখো এটার সঙ্গে এটার একটা বিটা, এটার সঙ্গে এটা একটা বিটা, এবার যখন দুটো বিটাকে কম্পেয়ার করবো আমরা, তখন সেটাকে বলবো গামা বৈচিত্র্য। কিরকম, যে ইন্ডিয়ার সাথে চায়নার কিরকম সম্পর্ক, সেটাকে বলছে আমাদের গামা বৈচিত্র্য। দেখো এবার সংজ্ঞাতে আসি, সবারই সব জল হয়ে যাবে। এমন করে এক্সাম্পল দেবো না, একদম বায়োলজি ছেলে খেলা, দিস ইজ ইউর কি ছেলে খেলা, কমেন্ট করে দাও ছেলে খেলা, নট ছেলে খেলা, ছেলে খেলা। ওকে 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 ওকে, আমি চলে আসি। তো দেখো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, চলে আসে কোন একটি ক্ষুদ্র ভৌগোলিক, দেখো ক্ষুদ্র ভৌগোলিক শুধুমাত্র কলকাতা অঞ্চলের বিভিন্ন প্রকারের জীবেদের মধ্যে যে বৈচিত্র্যতা পালন করে, সেটাকে বলছে আলফা ডাইভার্সিটি। বিটাকে দুটি আলফা বৈচিত্র্যযুক্ত অঞ্চলের মধ্যে যে বৈচিত্র্যতা পালন হয়, লাইক কলকাতা, কলকাতার মধ্যে আলফা আছে, শিলিগুড়ি, শিলিগুড়ির মধ্যে আলফা আছে। এবার কলকাতা শিলিগুড়ি যখন করছি তখন বিটা হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার। গামাটা আসছে, দেখো গামাটা কি বলছে, যখন দুটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বিটা বৈচিত্র্যের মধ্যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়, লাইক কেমন, দেখো একসাথে আমি যদি কম্পেয়ার করতে চাই, যে কলকাতা আর শিলিগুড়ির মধ্যে কম্পেয়ার করলে বিটা আসছে, এদিকে মুর্শিদাবাদ আর সাউথ 24 পরগনার মধ্যে কম্পেয়ার করলে বিটা আসছে। এখন যদি বিটা আর বিটা কম্পেয়ার করি, তখন সেটাকে কি বলবে বলো, তখন সেটাকে বলবে ইয়েস, সবাই সঠিক কামা। এইভাবে বোঝো, জাস্ট সিম্পল ভাবে বোঝো, বেশি জটিল ভাবে নেওয়ার দরকার নেই। এটা কিন্তু খুবই জটিল কনসেপ্ট, আলফা বিটা গামা, বাট সিম্পলি বোঝো না, অত কি করা আছে। তাহলে দুটি বিটার মধ্যে গামা, দুটি আলফার মধ্যে বিটা, আর একটি ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলে আলফা হয়ে গেল। আর মুখস্থ করতে লাগলো না। নেক্সট আমাদের কি আসছে দেখো, নেক্সট আমাদের আসছে পৃথিবীর বিভিন্ন প্রকারের জীব বৈচিত্র্যের হিসাব। কিভাবে হিসাব রাখবো আমরা, দেখো দুটো পাই চার্ট বানালাম, এটা পাই চার্ট বলছে, ঠিক আছে, সবাই জানে আশা করি। এটা আমি ভার্টিব্রেট দিয়ে বানালাম, আর এটা আমি অমেরুদণ্ডী দিয়ে বানালাম। ওকে, দেখো কেসটা আছে, মাছ থাকে 50%, 50% মানে প্রায় আধা আধি থাকে, আর বাকি জায়গা থাকে স্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ, কচক। জাস্ট দাগ টেনে দেবে, কারোর কোনো পার্সেন্টেজ মুখস্থ করার দরকার নেই। ইয়েস আমি বলছি। তাহলে ফার্স্ট কে হচ্ছে মাছ, তো তার সবথেকে বেশি কি আসে মাছ, এটা গেল ভার্টিব্রেট। অমেরুদণ্ডীটা একটু জেনে রাখা ভালো, কারণ এটা আমরা পড়েছি, আমাদের অ্যানিমাল কিংডম ছিল 11-এ, তখনই পড়ে রেখেছি যে সব থেকে বেশি কে আছে ইনসেক্টা, সেকেন্ড কে আছে মোলাস্কা, থার্ড কে আছে ক্রাস্টেশিয়ান, আর বাকি আদার্স। এবার দেখো মেন হলো এই তিনটে মনে রাখা। ইনসেক্টা মানে ইনসেক্ট, আর বলতে হবে না আশা করি কাউকে। মোলাস্কা অনেকে হয়তো বুঝতে পারে না, অনেকের 11 উইক আছে, ঠিক আছে। ইনসেক্টটা আশা করি সবাই বুঝতে পারবে, আর কিছু বলার না। মোলাস্কা, মোলাস্কা হলো শামুক, শামুক। শামুক মানে কি, দেখবেন নরম নরম পা,
মাংসালী পদ, মাংসাশী পদ মানে কি, নরম নরম পা হলো, আবার ওইটা এই ভাষা নরম নরম পা সাব। আর ক্রাস্টেসিয়ানের উদাহরণ হলো চিংড়ি। এইটা না মাস্ট নিডে, যে সব থেকে বেশি কে থাকে এই সেটটা, সেকেন্ড কে থাকে মোলাস্কা, থার্ড কে থাকে ক্রাস্টেসিয়ান। এখানে না পেলেও তুমি অ্যানিমাল কিংডম পড়তে হবে, কোনো কম্পিটিটিভ এক্সাম পড়তে হবে, তখন দেখা গেলো এই কোশ্চেনটা চলে এলো। সো বি অ্যাওয়ের অফ দ্যাট, এটা মাস্ট। তো আমাদের প্রথমে একটা চলে গেল, কি হিসাবটা চলে গেল। আব নির্ভরশীলতা পড়বো, দেন গুরুত্বপূর্ণ আজকে আমাদের টপিক হিট। ইয়েস, আজকে ছোট রাখছি, ছোট রাখা ভালো। দেখো কি কি উপর নির্ভরশীল করছে, দেখো আমাদের জীব বৈচিত্র্য কিসের উপর নির্ভরশীল করছে। প্রথমত ভৌগোলিক বৈচিত্র্য। কিরকম জিনিস, দেখো মরুভূমিতে ভৌগোলিক বৈচিত্র্য খুবই কম, তাহলে ওখানে জীব বৈচিত্র্য কম হবে কি হবে না। লাইক ওখানে দেখো ভৌগোলিক বৈচিত্র্য বলতে চারিদিকে শুধু কি বালি আর কিচ্ছু নয়, তাহলে ভৌগোলিক বৈচিত্র্য খুবই কম ওখানে। তাহলে কি ওখানে জীব বৈচিত্র্য খুবই কম, অর্থাৎ জীব বৈচিত্র্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভৌগোলিক বৈচিত্র্য। ভাই চলে এসেছিল, ভাই এসে চিল্লাচিল্লি করছে, ঠিক আছে সেটা আলাদা ব্যাপার। বাট ভৌগোলিক বৈচিত্র্য, আসছি ভৌগোলিক বৈচিত্র্য আরেকবার বলছি, এস রিপিট, যে ভৌগোলিক বৈচিত্র্য মানে দেখো মরুভূমিতে শুধু বালি আছে তাছাড়া কিছু নয়, তাহলে ওখানে ভৌগোলিক বৈচিত্র্য খুবই কম, অর্থাৎ ওখানে জীব বৈচিত্র্য সব থেকে বেশি। এবার আমরা সংজ্ঞায় আসি, যে কিরকম সংজ্ঞা। তো দেখো ভৌগোলিক বৈচিত্র্য সংজ্ঞাটা এবার করবো, অনেকবার বলতে আসি। দেখো যে অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য যত বেশি, সে অঞ্চলে তত বেশি পরিমাণে জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায়, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি। তাহলে ভৌগোলিক বৈচিত্র্য যত বেশি, জীব বৈচিত্র্য তত বেশি। ভৌগোলিক বৈচিত্র্য যত কম, জীব বৈচিত্র্য তত কম। উদাহরণস্বরূপ তোমরা এভাবে দিতে পারবে মরুভূমি, আমি যা সিম্পল লিখেছি মরুভূমিতে এরকম ডিক্রিজের সাইন দিয়ে দিয়েছি, অর্থাৎ কি মরুভূমিতে ভৌগোলিক এভেলেবল, যে মরুভূমি এলাকায় ভৌগোলিক বৈচিত্র্য খুবই ন্যূনতম হওয়ায় আমরা জানি যে এখানে জীব বৈচিত্র্য পরিমাণও খুবই ন্যূনতম হবে। এবার লিখবে, কারণ ক্লাস 12 না একটাই পয়েন্ট, তুমি যদি এভাবে জাস্ট ছেড়ে দাও ভৌগোলিক বৈচিত্র্য বলে, তোমাকে নাম্বার দেবে না, ইয়েস দেবে না। হেজিয়ে লিখতে হবে, লাইক বারবার একই শব্দকে রিপিট করে করে জাস্ট একটু তোমাকে এক্সপ্লেন করতে হবে। লাইক কি, যে আমরা যদি পড়ি মদ ও ড্রাগ শিল্প, একটা পয়েন্ট, মানে একটা ধরো একটা জিনিস আছে, সেটা ব্যবহৃত হয় কিসে, মদ ও ড্রাগ শিল্পে। আচ্ছা, অ্যালকোহল ও ড্রাগ শিল্পে হলো, তাহলে ওটা যদি আমি শুধু পয়েন্টটা লিখে আমাকে নাম্বার দেবে না, পাশে লিখতে হবে মানব অবনতিতে মাদক ও ড্রাগ শিল্প এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। লাইক একই জিনিস লিখলে বাট একটু সাজিয়ে লিখলে, মানে এক্সপ্লেন করলে বাংলা ভাষায়, ওটা না করলে না নাম্বার পাবে না। যদি তোমাকে 2 দেয়, সে 2 এর কোশ্চেন হয়, সে জায়গায় তোমাকে হাফ দিয়ে ছাড়বে, ইয়েস, দিয়ে নাম্বার কাটা যাবে তোমাকে, কারণ তুমি এক্সপ্লেন করনি, জাস্ট পয়েন্ট লিখে এসছো। পয়েন্ট লেখা অবশ্যই ভালো, বাট পয়েন্টটাকে এক্সপ্লেন করা মাস্ট। দেখো তাই আমি সেভাবে সাজিয়ে লিখেছি, যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জনিত অবস্থা, সাউথ পোল নর্থ পোল ওখানে কিরকম ভৌগোলিক অঞ্চল, তারপরে এইদিকে বাঁ দিকে ডান দিকে একদম রাইট আর লেফটে সেরকম কারণ বৈচিত্র্য। দেখো এইটা হলো আমাদের অক্ষাংশ আর দ্রাঘিমাংশ জনিত অবস্থা। সাজিয়ে লিখবে যে কোনো একটি ভৌগোলিক অঞ্চলে যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জনিত অবস্থান বর্তমান, তা উক্ত ভৌগোলিক অঞ্চলে একটি নির্দিষ্ট জীব বৈচিত্র্য প্রকাশ করে। উদাহরণ দিয়ে দেবে, সাউথ পোলে ঠান্ডা, নর্থ পোলে ঠান্ডা, মাঝখানে কি গরম, আর এগুলো নাতিশীতোষ্ণ। হয়ে গেল ঋতুমাত্রিক নদীমাত্রা কিরকম, কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম জীবের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে ঋতুমাত্রিক নদীমাত্রা বলে। দেখো এগুলো খুবই ইজি টপিক, বাট তোমাকে নিজের ভাষায় গুছিয়ে এক্সপ্লেন করতে হবে, আমি সেটা এখানে করে দিয়েছি। তাই যারা মনে করছো যে একদম আমি সব মুখস্থ করে চলে যাবো, আমি পারবো, পারবে না, কনসেপ্ট ম্যাটার্স। আর যারা মনে করছো আমার মতো যে শুধু কনসেপ্ট দিয়ে পরীক্ষা রাখবো, তারাও ভুল, আমি একটু বলছি। ইয়েস, আমি নিজেও ভুল, আমি কি করি জানো, আমি শুধু কনসেপ্ট পড়ে পরীক্ষা দিতে যাই, যেটা আমার সব থেকে বড় ভুল। আমি মুখস্থ করতে একদম পছন্দ করি না, বাট ইন দ্য ফ্যাক্ট কি মুখস্থ প্লাস কনসেপ্ট দুটোই একই সঙ্গে সমানভাবে দরকার। সে বেশি জ্ঞান হয়ে গেল আজকে। জীববৈচিত্র্যের গুরুত্ব বললাম কি, মোস্ট 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার থেকে যদি
মনে করে যে ভালো কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন ফ্রেম করবে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। মানে এটা ধরো পরীক্ষায় চলে এসছে এমন কোয়েশ্চেন যে জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, লাইক এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন দিলে এটা দিবে। এতটা ইম্পর্টেন্ট জীব বৈচিত্র্যের গুরুত্বটা। ক্লাস 10-এ আমরা পড়েছি, আরেকবার পড়বো। দেখা আমি যদি শুধু লিখে দিতাম এভাবে যে খাদ্যের উৎস হিসেবে, ড্রাগ ও ওষুধ উৎস হিসেবে, জিন ভান্ডার হিসেবে, অর্থনৈতিক গুরুত্ব হিসেবে, আর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়, আমাকে এটা 3 নম্বরে হলে কত নম্বর দিতে চাও? 1 নম্বর, 2 নম্বর দিতে না। আমি তো সব পয়েন্টে লিখেছি, 2 নম্বর দেবে না। কারো আমি এক্সপ্লেন করিনি। একই জিনিসটা দেখো হেজিয়ে লিখেছি। কিরকম? খাদ্যের উৎস হিসেবে জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ নির্ণায়ক হিসেবে কাজ করে। একই জিনিস হেজিয়ে লিখছি। আবার কি লিখলাম? ড্রাগ বা ওষুধ উৎস হিসেবে। কিভাবে? মানব স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন প্রকার ড্রাগ বা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, যা আবার লিখবে যা জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ নির্ণায়ক হিসেবে কাজ করে। সেম জিনিস রিপিট করো, তোমাকে কেউ কিছু বলার নাই। বাট তুমি যত বড় লিখবে তত নাম্বার হবে। জিন ভান্ডার হিসেবে জীববৈচিত্র্য এক বিশেষ জিন ভান্ডার সৃষ্টি করে, ফলে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন প্রকারের জীবেদের মধ্যে একটি বিশেষ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। জিন ভান্ডারটাকে জাস্ট বড় করে লিখেছে নাথিং এলস। দেখো কতটা সুন্দর লাগছে পড়তে। এভাবে যদি লিখতে পারো না, তোমাকে পরীক্ষার 35-এ আটকাতে হবে। অর্থনৈতিক গুরুত্ব দেখে আসো। জীব বৈচিত্র্য আমাদের অর্থনৈতিক ক্ষেত্রকে মজবুত করে। জীব থেকে প্রাপ্ত উপাদান, লাইক জীব থেকে অনেকে কি পাচ্ছে? চিকেন এর অর্থনৈতিক গুরুত্বের জন্য বাজারে বিশেষ চাহিদা লাভ করে। ধরো সে বোঝাচ্ছিলাম না যে যদি কেউ চিকেন খাওয়া বন্ধ করে দেয়, তাহলে 3 দিনে এত চিকেন বেড়ে যাবে, মানুষের ডবল হয়ে যাবে। ওই কথাটা বলছে, লাইক অর্থনৈতিক গুরুত্বের জন্যই তাদেরকে উৎপাদন করা হচ্ছে। আর প্রকৃতির ভারসাম্য রক্ষা, এই যে পয়েন্টটা বোঝা, সেটা হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা, যে বিভিন্ন প্রকারের প্রজাতি ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্য বিশেষ ভূমিকা পালন করে। আমি এক্সপ্লেন করিনি, আমি শুধু লিখে দিয়েছি যে বিভিন্ন প্রকার প্রজাতি ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্য বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ আমি শুধু পয়েন্টগুলো মনে রাখলে নিজে নিজে বানিয়ে লিখতে পারবো। আর এই বানিয়ে লেখাটাই সব থেকে বড় একটা অ্যাওয়ার্ড হিসেবে নিজে অ্যাচিভমেন্ট বলতে পারো, একটা খুবই ভালো। আর এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টার দি এন্ড মানে আজকের ভিডিওটা দিয়ে, এরপরে আর একটা কি দুটো পার্ট যাবে ম্যাক্সিমাম। দেন এই চ্যাপ্টার এন্ড করবো। দেন আমাদের লাস্ট চ্যাপ্টার আছে ইকোসিস্টেম ধরবো। ইকোসিস্টেম ধরে আমরা শুরু করবো দ্য মোস্ট অ্যাওয়েটেড বায়োটেকনোলজি। এমন করে বোঝাবো যে বায়োলজির প্রতি ফিল চলে আসবে। লাইক এই চ্যাপ্টারগুলো যেভাবে করলাম অতটাই ইজিভাবে তোমাদেরকে বায়োটেকনোলজি বোঝাবো। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। বহুত দিন পরে ভিডিও হলো, বহুত দিন বলতে 2-3 দিন পরে ভিডিও হলো, একসঙ্গে দুটো ভিডিও দিলাম। কেমন লাগছে বলো? থ্যাংক ইউ। আর কি বলবো? থ্যাংক ইউ এত সাপোর্টের জন্য। অনেকে যে হারে সাপোর্ট করছে বাপরে, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর ধন্যবাদ এত সাপোর্টের জন্য। বাই অল, আবার দেখা হবে কালকে।